জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। শেখ হাসিনার ধানমন্ডির সুধাসদন, গুলশানে টিউলিপ সিদ্দিকীর ফ্ল্যাট ও সেগুনবাগিচায় শেখ রেহানার ফ্ল্যাট সহ শেখ পরিবারের ৭ প্লট জব্দ করেছে দুদক। এরই মধ্যে শেখ হাসিনা ও তার পরিবার এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের অবরুদ্ধ করা ১২৪ ব্যাংক অ্যাকাউন্টে ৬৩৫ কোটি ১৪ লাখ টাকা পেয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। ১ কোটি ৮০ লাখ টাকা দলিল মূল্যে রাজুকের ৭ কাঠা প্লট এবং ৮ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১০% জমি সহ ৮টি ফ্ল্যাট অবরুদ্ধ করেছে বিএফআইইউ। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও কেম্যান দ্বীপপুঞ্জ সহ মোট ৭ দেশে শেখ হাসিনা ও তার পরিবারের বিপুল পরিমাণ অর্থ অনুসন্ধান পায় অন্তর্বর্তী সরকার। শুধু সংস্কার নয়, নির্বাচনী ব্যবস্থা নয়, স্বাস্থ্য, চিকিৎসা ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজনৈতিক দলে নিজস্ব প্রস্তাবনা দেওয়া উচিত। রাজধানীতে এনডিএম এর ইফতার ও দোয়া মাহফিলে যোগ দিয়ে একথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসব বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলোকে বিতর্ক আয়োজনেরও আহ্বান জানান তিনি। সমালোচনা করতে গিয়ে জনগণের দাবি থেকে সরে এলে সব সম্ভাবনা শেষ হয়ে যেতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন তারেক রহমান। শুধু সাংবিধানিক ব্যবস্থা, শুধু ভোটের ব্যবস্থা, বিভিন্ন ব্যবস্থা, সেগুলো যেরকম আলোচনা হওয়া উচিত, তার থেকে বেশি আলোচনা হওয়া উচিত বা সমান পরিমাণ অন্তত আলোচনা হওয়া উচিত কিভাবে মানুষের এই সমস্যার সমাধান করবে, কোন দল কিভাবে করবে। রাজনৈতিক দলগুলো চিকিৎসা ব্যবস্থা কিভাবে, জনগণের মিনিমাম চিকিৎসা ব্যবস্থা আমরা নিশ্চিত করব, সেই বিষয়গুলো কেন আমরা তুলে ধরছি না। আমরা জনগণের এই ইস্যুগুলোকে, দেশের এই ইস্যুগুলোকে আমরা অ্যাড্রেস করতে ভুলে যাব। আমাদের কাছে অন্য কিছু মুখ্য হয়ে যাবে, এগুলো গৌণ হয়ে যাবে। এটি যদি হয় তাহলে এই দেশের সম্ভাবনা সব শেষ হয়ে যাবে, নষ্ট হয়ে যেতে পারে। এবং অবশ্যই এটি আমাদের এই ঘরে উপস্থিত কারোরই সেটি চাওয়া নয়। এখানে উপস্থিত যারা রাজনীতিবিদ আছেন সকলকে আমি অনুরোধ করব, আসুন জনগণের এই বিষয়গুলোর ব্যাপারেও আমরা চিন্তা করি, কথা বলি। আমাদের এই ব্যাপারেও আমাদের কি কি সংস্কার আছে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করি। সরকারের নির্ধারিত সময়ের মধ্যেই একই সঙ্গে আইনসভা ও গণপরিষদ নির্বাচন সম্ভব বলে দাবি করেছেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ ও বিশিষ্ট নাগরিকদের সম্মানে ইফতার মাহফিলে তিনি আরও বলেন, জাতীয় ঐক্য ছাড়া ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ সম্ভব নয়। দ্রুত জুলাই সনদ কার্যকর সহ বিচারের মাধ্যমে আওয়ামী লীগের রাজনৈতিক ফাইসালা করার আহ্বান জানান তিনি। একই অনুষ্ঠানে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, নতুন রাজনৈতিক বন্দোবস্তে এনসিপি শুধু তরুণদেরই সীমাবদ্ধ থাকবে না, সকল শ্রেণী পেশার মানুষকে এখানে যুক্ত করা হবে। এনসিপি তরুণদের একটি সমাবেশ ঘটাতে সক্ষম হয়েছে। এর অর্থ এটা কখনোই নয় যে এনসিপি শুধুমাত্র তরুণদের মধ্যে নিজেদেরকে সীমাবদ্ধ রাখবে। যারা বাংলাদেশে 18 বছর বয়স পেরিয়ে গেছেন, শ্রমিক, যারা ছাত্র, যারা পেশাজীবী, যারা কৃষক, যারা মজুর, আমরা সকল শ্রেণী পেশার মানুষকে জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে অংশগ্রহণ করবার জন্য উদাত্ত আহ্বান রাখছি। আমরা নির্বাচনের ক্ষেত্রে আমরা বলছি যে সামনের নির্বাচনটা একই সাথে আইনসভা এবং একই সাথে গণপরিষদ নির্বাচন করা সম্ভব, এবং এর মাধ্যমে একটি নতুন সংবিধান এবং নতুন করে আমরা গণতন্ত্রের পথে উত্তরণ করতে পারবো। ফলে এই সকল কিছুই আমরা দ্রুত সময়ের মধ্যে হওয়া সম্ভব বলেও মনে করছি। সরকার যে নির্ধারিত সময় দিয়েছে, সেই নির্ধারিত সময়ের মধ্যেই এই সকল কার্যক্রম করে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব। আগামী সংসদ নির্বাচনে দল বা মার্কাকে নয়, সৎ ও যোগ্য প্রার্থীকে ভোট দিতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার এনডিএম আয়োজিত এক ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমরা দলকে চিনব না, আমরা মার্কা দেখব না, আমরা দেখব যে সৎ এবং যোগ্য যিনি আছেন আমাদের নির্বাচনের জন্য, আমরা তাকে ভোট দেব। দলের নাম হবে জামাত ইসলামী, ভোট দেব ধানের শীষে। দলের নাম হবে বিএনপি, ভোট দেব পাল্লায়। কেন? আমি যদি দেখি যে জামাতের যিনি ক্যান্ডিডেট হবেন তার চেয়ে অধিকতর যোগ্য সৎ হচ্ছে বিএনপির যিনি ক্যান্ডিডেট হয়েছেন তিনি।
আমি দলখানা রাজনীতিতে যাব না। একবার দেশকে পরিবর্তন করার ঐক্যবদ্ধ শপথ এই জাতিকে নিতে হবে। গ্যাস অনুসন্ধানে রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি গ্যাজপ্রম ইন্টারন্যাশনালের কাজের ধারাবাহিকতা নিশ্চিতের জন্য প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সহযোগিতা চায় দেশটি। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতে এই অনুরোধ জানান বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রের রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন। গ্যাজপ্রম 2012 সাল থেকেই বাংলাদেশে গ্যাস মজুদ অনুসন্ধানে অংশীদার হিসেবে কাজ করছে। 2023 সালে গ্যাজপ্রম ইন্টারন্যাশনাল ভোলায় আরও অনুসন্ধানের জন্য 5টি নতুন কূপ চিহ্নিত করেছে। প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে রাষ্ট্রদূত জানান, বন্ধুত্বের নিদর্শন হিসেবে বাংলাদেশে 30,000 টন MOP সার সরবরাহের প্রস্তুতিও নিচ্ছে রাশিয়া। বৈঠকে বাণিজ্য সহযোগিতা সহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। মুক্তিযুদ্ধ পরবর্তী গুরুত্বপূর্ণ সময়ে বাংলাদেশের পাশে থাকার জন্য প্রধান উপদেষ্টা রাশিয়াকে ধন্যবাদ জানান। ধর্ষণ ও নিপীড়ন বিরোধী বাংলাদেশের পদযাত্রা কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। এ সময় হাতাহাতির ঘটনাও ঘটে। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ সহ 9 দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় অভিমুখে আন্দোলনকারীরা পদযাত্রা করলে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে পুলিশের বাধার মুখে পড়ে তারা। সেখানে সংঘর্ষে জড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করা হয়। এর আগে নারীর প্রতি সহিংসতা, ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিতের দাবিতে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা 6 দফা দাবি জানান। তারা বলেন, ধর্ষকদের শাস্তি মৃত্যুদণ্ড হতে হবে, সেই আইনের বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের গড়িমসিতে ছাত্র সংসদের দাবি বাস্তবায়ন হচ্ছে না বলে অভিযোগ করেছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার। ডাকসু সহ দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত ছাত্র সংসদ নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে আবু বাকের মজুমদার বলেন, বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের রাজনীতি চলছে। পরে 20 মার্চের মধ্যে ডাকসু নির্বাচনের রোডম্যাপ ও এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণার দাবি জানিয়ে উপাচার্যের কাছে স্মারকলিপি দেয় গণতান্ত্রিক ছাত্র সংসদ। এ সময় সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আবু বাকের মজুমদার বলেন, আগের নির্বাচনের 6 বছর পেরিয়ে ডাকসু নির্বাচন এখন শিক্ষার্থীদের মূল দাবি। দ্রুত ছাত্র সংসদ নির্বাচন না হলে শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্ট হতে পারে বলেও শঙ্কা জানান তিনি। যেসব কোম্পানি কর ছাড় সুবিধা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে, পর্যায়ক্রমে তাদের অব্যাহতির সুবিধা দেয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। মঙ্গলবার আগারগাঁও এনবিআর ভবনে প্রাক বাজেট আলোচনায় মাইক্রোবাস আমদানিতে বিদ্যমান 20% সম্পূরক শুল্ক প্রত্যাহারের প্রস্তাব দেয় বারভিডা। একই সাথে চামড়াজাত পণ্য প্রস্তুতে কেমিক্যাল আমদানিতে 15% বিদ্যমান ভ্যাট কমিয়ে 7.5% করার প্রস্তাব দেয় ট্যানার্স অ্যাসোসিয়েশন। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেন, কাস্টমস থেকে আয় কমিয়ে ভ্যাট ও ট্যাক্স থেকে রাজস্ব আহরণ বাড়াতে হবে। আগামী বাজেটে নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসবে বলেও জানান তিনি। আমাদের মূল কাজ হচ্ছে বিজনেস ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা। যত জায়গায় আপনাদের জটিলতা আছে, সমস্যা আছে, এগুলো আমরা সমাধান করব। কাস্টমস এখন আর রেভিনিউ কালেকশনের সোর্স না। কাস্টমস হচ্ছে ট্রেড ফ্যাসিলিটেশনের মাধ্যম। কারণ আমরা এলডিসিতে যাচ্ছি, গ্র্যাজুয়েশনে যাচ্ছি, অটোমেটিক্যালি আমাদের কাস্টমস এইসব ট্যারিফ স্ট্রাকচার থাকবে না। আমাদের ট্যাক্স আদায় করতে হবে আয়কর এবং ভিটি থেকে। পাকিস্তানে একটি ট্রেনে হামলা করে অন্তত 500 যাত্রীকে জিম্মি করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত সংগঠন বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA। এ সময় গোলাগুলিতে নিরাপত্তা বাহিনীর অন্তত 6 সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম। বিকেলে কোয়েটা থেকে পেশোয়ার যাচ্ছিল জাফর এক্সপ্রেস। বেলুচিস্তানের বোলান জেলার একটি টানেলে প্রবেশের সময় বিস্ফোরণ ঘটিয়ে রেললাইন উড়িয়ে দেওয়া হয়। এ সময় ট্রেনটি লক্ষ্য করে অতর্কিত গুলি ছোড়া হলে ট্রেনের চালকসহ অনেকে আহত হন। এরপরই যাত্রীবাহী ট্রেনটি অস্ত্রের মুখে জিম্মি করা হয়। BLA এক বিবৃতিতে জানিয়েছে, সেনাবাহিনী উদ্ধার অভিযান চালালে হত্যা করা হবে সকল জিম্মিকে। এখন পর্যন্ত সরকারের কাছে কোনো দাবি উত্থাপন করা হয়নি।
এদিকে পাকিস্তানের সরকার কিংবা গণমাধ্যম কেউই ট্রেন হাইজ্যাকের বিষয়টি নিশ্চিত করেনি। ডনের প্রতিবেদন বলছে সন্ত্রাসীদের হামলা ঠেকাতে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিয়েছে নিরাপত্তা বাহিনী। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার অপেক্ষায় ট্রেনটি আটকে রাখা হয়েছে। যুব ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব 19 দল। ইমার্জিং এশিয়া কাপের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলতে আজিজুল হক তামিমরা যাচ্ছেন শ্রীলঙ্কায়। শ্রীলঙ্কা সফরে একটি প্রস্তুতি ম্যাচ সহ 6টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশের অনূর্ধ্ব 19 দল। 24 এপ্রিল প্রস্তুতিমূলক ম্যাচ খেলার মাধ্যমে শুরু হবে সিরিজ, আর শেষ হবে মে মাসের 8 তারিখে। ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জেতার পর আর কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি অনূর্ধ্ব 19 দলের ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমন বিপিএলে দল পেলেও তেমন খেলার সুযোগ পাননি। তাই শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে প্রায় 4 মাস পর আবারও খেলার সুযোগ পাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন করা জুনিয়র টাইগাররা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।